তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমার যারা ভিউয়ার্স, আমার যারা শিক্ষার্থী, তাদের প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মাধ্যমিক গণিত বিষয়ক ক্লাস। আমরা ইতিমধ্যেই অধ্যায় নাম্বার 11তে যে সম্পাদ্যগুলো ছিল, ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, সেগুলো আমরা করেছি। আজকে আরও একটি নতুন অধ্যায়, তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটির নাম গোলক। এই গোলক থেকে কিন্তু এটি পরিমিতির একটি অংশ। এখান থেকে কিন্তু সেকেন্ড টার্মে একটি কোশ্চেন থাকবে এবং মাধ্যমিকেও কিন্তু এখান থেকে অঙ্ক আসে। সুতরাং খুব মনোযোগ সহকারে আজকের এই অধ্যায়টি আমরা শেষ করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক মাধ্যমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হলো গোলক। ঠিক আছে? তো গোলকের এই অঙ্কগুলো করবার আগে আমরা প্রত্যেকে এই অঙ্কগুলো করার জন্য যে সমস্ত সূত্রগুলো দরকার আমাদের, তোমরা জানো সূত্র ছাড়া কিন্তু অঙ্ক অসম্ভব। তো সেক্ষেত্রে বিশেষ করে পরিমিতির ক্ষেত্রে তো সূত্র আরও ভাইটাল। তো চলো গোলকের সূত্রগুলো আমরা জেনে নেব। তো তার আগে দেখো, এখানে আমি একটি গোলকের চিত্র অঙ্কন করলাম, আর এখানে আমরা একটি অর্ধগোলকের চিত্র অঙ্কন করে নিলাম। অর্থাৎ একটি গোলকের অর্ধেক অংশকে আমরা অর্ধগোলক বলবো। মনে করো এদের ব্যাসার্ধ প্রত্যেকের আর, ঠিক আছে? অর্থাৎ ব্যাস কত হবে? 2r। এটা হচ্ছে অর্ধগোলক। গোলকের চিত্র দেখো একদম পুরো বৃত্তের মতো, তাই না? তো বৃত্তের সঙ্গে তাহলে গোলকের পার্থক্যটা কি জানা উচিত। বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র, হ্যাঁ, আর গোলক হচ্ছে আমাদের একটি ঘন বস্তু যার তোমার এটা 3 ডাইমেনশনাল ব্যাপার, যার তোমার আয়তন আছে। আমরা গোলকের আয়তনের সূত্র এখনই পড়ব, কিন্তু বৃত্তের ক্ষেত্রে দেখো বৃত্তের কোনো আয়তনের সূত্র আমরা জানি না, তাই না? বৃত্ত একটি সমতলিক চিত্র আর গোলক হচ্ছে একটি ঘনবস্তু। বেশ, তো গোলক তোমরা বাস্তব জীবনে একটি ফুটবল দেখেছো, ঠিক আছে? বিভিন্ন ওই যে জ্যাভেলিন থ্রোতে যে লৌহ গোলক নিক্ষেপ, যে তোমাদের স্পর্শের সময় একটি ইভেন্ট হয়, তার যে বলগুলো সেগুলো হচ্ছে ঘনবস্তু, যাকে আমরা গোলক বলি। ঠিক আছে? তো যাই হোক, এই গোলকের মনে রেখো একটি পূর্ণ গোলকের একটি তল থাকে এবং সেই তলটিকে আমরা বলবো বক্রতল। পূর্ণ গোলকের একটি মাত্র তল থাকে, যাকে আমরা বলবো বক্রতল। তো চলো আমরা দেখে নেব একবার এই গোলকের অঙ্ক করতে গেলে কোন কোন সূত্রগুলো দরকার। তো প্রথমেই দেখো 1 নম্বর সূত্র নম্বর 1, এগুলো তোমরা নোট করে রাখবে। সূত্র নম্বর 1, গোলকের মানে যেটা পূর্ণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সূত্রটা হচ্ছে 4πr² বর্গ একক। নাম্বার 2, গোলকের মানে সবসময় মনে রেখো, শুধু গোলকের যদি বলি তার মানে পূর্ণ গোলকের আয়তনের সূত্রটা কি হবে? 4/3πr³ ঘন একক। আর আমাদের কাজে লাগবে 3 নম্বর সূত্র, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 3πr²। এইটা কিন্তু মাথায় রেখো, এটা নিরেট অর্ধগোলক। যেটা নিরেট হবে তার ক্ষেত্রে 3πr²। এই যে অর্ধগোলককে দেখো, অর্ধগোলকের এই অংশটুকু বক্রতল যেটা, সেটা হচ্ছে 2πr²। আর এই যে বৃত্তাকার যে অংশটুকু, এটা হচ্ছে πr²। তাহলে এই 2πr² আর πr² যোগ করলে হবে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 3πr²। কিন্তু এখানে মনে রেখো, যদি অর্ধগোলকটি ফাঁপা হয়, যেমন ধরো একটা গম্বুজের উপরিতল রং করার ব্যাপার, একটা বাটির উপরিতল,
এগুলোর ক্ষেত্রে কিন্তু 3πr² এর জায়গায় আমরা লিখব 2πr², কারণ তখন এই অংশটুকুর কোনো মূল্য থাকে না। বাটির ক্ষেত্রে, গম্বুজের উপরিতল এর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে এই πr² অংশটি বাদ চলে যায়, ফলে 3πr²টা ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রে 2πr² হয়ে যাবে। 4 নম্বর সূত্র যেটা আমাদের কাজে লাগবে, অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন, তা একটি গোলকের যে আয়তন, অর্ধগোলকের আয়তন তার অর্ধেক হবে 4/3, তাহলে কী হবে এটা 2/3πr³ ঘন একক। এটা অবশ্যই বর্গ একক হবে, ঠিক আছে। আর একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে ফাঁপা গোলকের আয়তন, ব্যাপারটা পরে আলোচনায় আসব। সেটা হচ্ছে 4/3πr³ - r³। এটা একটু বুঝিয়ে দিই। মনে করো রিংয়ের মতো কোনো গোলক আছে, এই একটা, ভেতরে একটা ছোট গোলক আছে, তখন এই যে পোর্শন, এই পোর্শনের ডাইরেক্ট আয়তন বের করতে গেলে আমরা, এই অংশটুকু ডাইরেক্ট আয়তন বের করতে গেলে 4/3π বড় হাতের r³ - ছোট হাতের r³, যেখানে বড় হাতের আরটা হচ্ছে এই বহির্ব্যাসার্ধ, ছোট হাতের আরটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। যে ক্ষেত্রে আমাদের এরকম ফাঁপা গোলকের আয়তনের ব্যাপার আসবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এই 5টা মাত্র সূত্র দিয়ে গোলকের যা অঙ্ক আছে আমরা উড়িয়ে দেবো, একদম উড়িয়ে দেবো জাস্ট, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক আমাদের গণিত প্রকাশ বই, মাধ্যমিক গণিত প্রকাশ। তোমরা প্রত্যেকে গণিত প্রকাশের পেজ নাম্বার 182-3 কোষে দেখি 12, 183 পাতা বার করো সবাই, ঠিক আছে। চলো 183 পাতায় কোষে দেখি 12 শুরু করে দেবো আমাদের আজকের গোলকের অঙ্কগুলোর সমাধান, ঠিক আছে। চলো চলো শুরু করা যাক আজকের গোলকের প্রথম অঙ্ক, অঙ্ক নাম্বার 1। প্রথম অঙ্ক দিয়ে আমরা শুরু করে দেব। কোষে দেখি 12। এখানে খুব সহজ সহজ অঙ্ক রয়েছে, কিন্তু কিছু কিছু অঙ্কে একটু বোঝার ব্যাপারটা রয়েছে। তো চলো দেখা যাক না, সহজ কঠিন মিলিয়ে আজকের অধ্যায় শুরু করে দিলাম। অঙ্ক নাম্বার 1 কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো চলো একের দাগের অঙ্কে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেন্টিমিটার। তাহলে কি চেয়েছে, ওর সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, একটু আগে আমরা সূত্র পড়েছি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, 4πr² বর্গ একক। তাহলে মানগুলো বসিয়ে দাও, 4 × পায়ের জায়গায় 22/7, r² মানে 10.5 গণিত 10.5, দুবার লিখে দিলাম। এককটা কি হবে, বর্গ সেন্টিমিটার। জাস্ট একটা কাটাকাটি, তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে। দেখো এখানে 7কে যদি কাটি, 7 × 7 3 নামলো, 5 × 7 35, তাই তো। একটুখানি কাটাকাটিটা দেখে নেবে। 4কে আমি 1.5 দিয়ে গুণ করলে 4 15 60, 60 থেকে একটা দশমিকের জন্য 0 বাদ দিয়ে দিলাম, 6 হলো। তাহলে 4কে 1.5 দিয়ে গুণ করলে 6, 6কে 22 দিয়ে গুণ করলে, 6কে 22 দিয়ে গুণ করলে 6 × 12, 2 হাতে 1, 7 × 12 13, 132। আর 132কে তুমি যদি 10.5 10.5 দিয়ে গুণটা করো, তাহলে দেখবে এখানে গুণ হবে ঠিক আছে 1386 বর্গ সেমি। এই হচ্ছে আমাদের একের দাগের অঙ্কের উত্তর। গুণটা একটু কষ্ট করে করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কি করলাম তাহলে আমরা, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে 4πr² সূত্রে আর এর মান বসিয়ে পেলাম
1386 বর্গ সেন্টিমিটার। দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট চলে যাব অঙ্ক নাম্বার 5, 5-এর দাগের অঙ্ক। মুছে দিলাম। 5-এর দাগের অঙ্কে আমরা কি বলেছি দেখো। 5-এর অঙ্কতে বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে পূর্বে ব্যাসার্ধ ছিল 7, ফোলানোর পরে তার ব্যাসার্ধ হলো 21। তাহলে সরাসরি আমরা লিখব 5-এর অঙ্কে পূর্বের কিসের অনুপাত চেয়েছে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু বর্তমানে সমগ্র তলের ক্ষেত্রফল। একদম সরাসরি আমরা করে দেব পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল। কি সূত্র হবে? 4 পাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ার মানে পূর্বে কত ছিল 7-এর স্কোয়ার, ইজ টু বর্তমানে 4 পাই আর স্কোয়ার মানে কত 21-এর স্কোয়ার। এটা কাটাকাটি করে অনুপাত, সরল অনুপাত করে নেব। 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল। 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, এখানে 21 ইন্টু 21, 3 7 21, 3 7 21, পড়ে থাকছে 1:9। ব্যাস। তাহলে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল এবং ফোলানোর পরে বর্তমানে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। একবার দেখে নাও, তোমরা দেখে নাও, দেখেছ? বেশ। এবারে নেক্সট আমরা করব 6-এর অঙ্ক। 6-এর দাগের অঙ্ক দেখে নাও কি বলা আছে অঙ্কে। 6-এর দাগের অঙ্কে বলেছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2-7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাস হিসাব করে লিখি। বা বাটি মানে কিন্তু বাটির উপরিতলটা ফাঁকা, মানে ফাঁকা অর্ধগোলক, নিরেট নয় এমন অর্ধগোলক বাটিটা। তো সেক্ষেত্রে বাটিটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, মানে তার যে সমগ্রতলের ক্ষেত্রফল বাটিটির সেটা কিন্তু 2 পাই আর স্কোয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? বাটিটি যেহেতু একটি ফাঁপা, তাই এক্ষেত্রে কিন্তু আমাদের ফাঁপার ক্ষেত্রে সূত্র আমাদের 2 পাই, তোমার ওদের সমগ্রতল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে। তাহলে 6-এর অঙ্কে আমরা লিখব বাটির ভাষাটা কি লিখব? বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা কিনা অ্যাকচুয়ালি বক্রতলের ক্ষেত্রফল, সমান 2 পাই আর স্কোয়ার বর্গ একক। বাটির ক্ষেত্রে 2 পাই আর স্কোয়ার কেন হলো বোঝা গেল তো? বাটির উপরিতল যেটা অর্ধগোলকের সেটা কিন্তু নেই, সেটার প্রয়োজন নেই, ফাঁকা সেটা। সেই জন্য পাই আর স্কোয়ার বাদ গিয়ে 3 পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ গিয়ে 2 পাই আর স্কোয়ার হচ্ছে বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এখানে দেওয়াই আছে যে 127.2-7 পাত লাগে। তাহলে শর্তে এই 2 পাই আর স্কোয়ার সমান 127 কত আছে যেন 2/7। ব্যাস। বা এখানে কত হবে 2 ইন্টু 22-7 ইন্টু আর স্কোয়ার সমান 7 7 49, 5 51, 1 হাত থেকে 5, 7 14, 5 19, 9 হাত থেকে 1, 7 থেকে 7 আর 1 8। একবার দেখে নিই, 7 দিয়ে গুণ করো, 127কে 7 দিয়ে গুণ করলে 127কে 7 দিয়ে গুণ করো, 7 7 49, 9 থেকে 4, 7 14 4, 18 থেকে 1, ঠিক আছে? 891/7। তো এই যে এখান থেকে আর স্কোয়ারের মান যদি আমি বের করি 891/7 গণিত 2টা উল্টিয়ে গেলে 1-2 হয়ে যাবে।
আর এখানে 22-এর 7টা উল্টে গেলে 7-এর 22 হয়ে যাবে। করো কাটাকাটি, 7 7 কেটে দাও, 11 দিয়ে কাটো, 8 11 88, 1 নামলো 11কে 11, 11 দুগুণে 22, তাহলে উপরে হয়ে গেল 81, নিচে হয়ে গেল 2 দুগুণে 4। অতএব আর এর মান √81/4 মানে 9/2। এটা হয়ে গেল ব্যাসার্ধের মান 9/2। কী চেয়েছে ওরা চেয়েছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব ব্যাস সমান সেই 2r এর মান আমাদের বের করতে হবে। আবার 2 × 9/2, তার মানে 9 সেন্টিমিটার। সেন্টিমিটারে, হ্যাঁ সেন্টিমিটারে আছে অঙ্ক। তাহলে বাটিটির মুখের ব্যাস হচ্ছে 9 সেন্টিমিটার। দেখে নাও, খুব সহজ অঙ্ক। এবারে আমরা চলে যাব পরের পাতায়। পরের পাতায় আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 8। এবারে কিন্তু দারুণ দারুণ অঙ্ক শুরু হয়ে গেল। খুব সুন্দর সুন্দর গোলকের অঙ্ক এখানে রয়েছে। নেক্সট অঙ্ক 8। পরিমিতি অঙ্ক করতে গেলে আগে অঙ্কটিকে ভালো করে পড়তে হবে, তারপরে তাকাতে হবে অঙ্কটা কোন এককে করা আছে, এককগুলো সেন্টিমিটার নাকি মিটার, ঠিক আছে। তারপরে দেখতে হবে অঙ্কটা কোন সূত্রে পড়বে। ব্যাস, এবারে ঠান্ডা মাথায় একটু কাটাকাটি করো, অঙ্ক হয়ে যাবে। অঙ্ক নিয়ে কোনো চাপ নাই। তো দেখো 8-এর অঙ্কে কী বলছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু ব্যাসার্ধ নয়, ব্যাস 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে নিরেট সীসার গোলকের ব্যাস দেওয়া আছে 14। তাহলে আমরা প্রথমেই লিখব নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 14/2, মানে কত হবে 7 সেমি, ঠিক আছে। ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে বলো। নিরেট গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন সেমি, ঠিক আছে। আয়তনের সূত্র 4/3 পাই r³। আর এর জায়গায় আমি 7-এর কিউব লিখে দিলাম। এবার যে গোলকটি তৈরি করবে এই গোলককে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে। নতুন গোলকগুলির প্রতিটির আয়তন, আচ্ছা প্রতিটির ব্যাসার্ধ আগে লেখো। প্রতিটির ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি। ব্যাসার্ধ যদি 3.5 সেমি হয় তাহলে নতুন গোলকগুলির প্রতিটির আয়তন কত হবে। আয়তন হবে 4/3 পাই r³ মানে 3.5 তার কিউব ঘন সেমি। ওকে, তাহলে দেখো বড় যে নিরেট গোলক তার আয়তন পেলাম, আর ছোট গোলক প্রত্যেকটির আয়তন পেলাম। তাহলে গোলকের সংখ্যা কত হবে। অতএব গোলকের সংখ্যা সমান বড় গোলকটিকে অর্থাৎ 4/3 পাই 7-এর কিউব মানে 7 × 7 × 7। তলায় ছোট গোলক প্রত্যেকটির আয়তন 4/3 পাই × 3.5 × 3.5 × 3.5 টি। খুব সহজ কাটাকাটি, 4 3 4 3 কাটলাম, পাই পাই কাটলাম। 3.5 দুগুণে 7, 3.5 দুগুণে 7, 3.5 দুগুণে 7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 গুণ করলে 8টি হয় আমরা জানি। তাহলে দ্য আনসার ইজ 8। গোলকের সংখ্যা কত হবে 8। আনসারটা লিখে নাও। অতএব 8টি গোলক তৈরি হবে, ঠিক আছে। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 9। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, 9 দাগের অঙ্ক, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে নাও, কিন্তু ভীষণই সহজ অঙ্ক, এটাও ঠিক। তাহলে আমরা এরপরে করব অঙ্ক নাম্বার 9।
কি রয়েছে অঙ্ক নম্বর 9-এ? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, আর 3, 4, 5 এগুলোও কিন্তু ব্যাসার্ধেরই দৈর্ঘ্য। তাহলে আমরা খুব সংক্ষেপে অঙ্কটি করে নেব। লিখব কত দাগের অঙ্ক এটা? 9। আমরা লিখব 3টি ছোট গোলকের মোট আয়তন, 3টি ছোট গোলকের মোট আয়তন সমান, আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই। দেখো প্রথম গোলকটা যার ব্যাসার্ধ 3, তার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব মানে 3-এর কিউব প্লাস 4/3 পাই, দ্বিতীয়টার হবে 4-এর কিউব প্লাস তৃতীয়টার আয়তন কত হবে? 4/3 পাই 5-এর কিউব। তাহলে এখান থেকে যদি আমি 4/3 পাই কমন নিই, তাহলে পড়ে থাকবে 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব। এককটা এখানে দেওয়ার দরকার ছিল আমার। ঘন কিসে আছে অঙ্কটা? সেন্টিমিটার। ঘন সেমি। তাহলে আরেকটু সরল করে নাও। 4/3 পাই, 3 থেকে 9, 3 9 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 25 125। তাহলে এটা হবে 4/3 পাই ইন্টু 216। তার মানে 4/3 পাই ইন্টু 6 কিউব। এত দূর অবধি আমরা করে রাখলাম। এটা হচ্ছে 3টে যে ছোট ছোট গোলককে গলিয়েছ তুমি, সেই ছোট ছোট 3টে গোলকের মোট আয়তন। এটা গলিয়ে একটা বড় গোলক তৈরি হবে। ধরি বড় যে গোলকটা তৈরি হবে, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। ঠিক আছে, ক্যাপিটাল আর, বড় গোলক তাই বড় আর ধরে নিলাম। অতএব শর্তে আয়তন, বড় গোলকটার শর্তে আয়তন সমান কি হবে? 4/3 পাই আর কিউব। আর এটা আবার ছোট ছোট গোলকগুলোকে গলিয়ে তৈরি হয়েছে বড় গোলকটি, তাহলে দুজনেরই আয়তন সমান হবে। তাহলে বড় গোলকের আয়তন সমান ছোট 3টে গোলকের মোট আয়তন। এই যে, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করো। 4 3 4 3 কেটে দাও, পাই কেটে দাও। তাহলে আর কিউব সমান যদি আর হয়, তাহলে আর সমান 6। উত্তর লিখবে তোমরা। অতএব নতুন গোলক বা বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ চেয়েছে তো না ব্যাস, দেখে নাও 9-এর অঙ্কে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। দেখে নাও, খুবই সুন্দর, পরীক্ষায় আসার মতো একখানি অঙ্ক। দেখে নাও। এবারে 9-এর দাগের পরে আমরা চলে যাব সোজা অঙ্ক নম্বর 10, 10-এর দাগের অঙ্কে। দেখো কি বলেছে। এখানেও আরেকটি অর্ধগোলকের অঙ্ক দেওয়া আছে 10-এর দাগে। আচ্ছা, প্রথম কাজ বোর্ডটিকে আগে মুছে নিই। বোর্ড মোছা কমপ্লিট। পরের কাজ অঙ্কটিকে পড়ে নিই। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে খরচ পড়বে। কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। দুটো কথা এখানে বলে দিই। পরিমিতি অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম পড়ার পরে এককের দিকে তাকাতে। একক দেয়া আছে ডেসিমিটারে, আবার খরচটা দেওয়া আছে প্রতি বর্গমিটারে। এখানেই খেলাটা কিন্তু আছে। তো চলো শুরু করা যাক অঙ্কটা। একটা গম্বুজ, 10-এর অঙ্কে একটা গম্বুজকে আমরা যদি আঁকার চেষ্টা করি, গম্বুজটা হবে এই, অর্থাৎ ওর যে ভূমিটা গম্বুজের, সেটাকে কিন্তু রং করার দরকার নেই। আমাদের রং করতে হবে এই উপরের পোর্শনটা, যার ক্ষেত্রফল হবে 2πr²। শুধু উপরটুকু গম্বুজের রং করা যায়, তলটা তো মাটি, তাই না, সেখানে রং করার দরকার নেই। তাহলে উপরিতলের এখানে দেওয়া আছে গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। লেখো গম্বুজের ব্যাসার্ধ সমান
42/2 সমান 21 ডেসিমিটার। অতএব উপরিতলের ক্ষেত্রফল, গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? 2πr²। এককটা কত হবে? বর্গ ডেসিমিটার। তাহলে 2 × π মানে 22/7 × r² মানে 21 × 21 বর্গ ডেসিমিটার। একটু কাটাকাটি করে নাও, 3 × 7 = 21, 3 × 2 = 6, 6কে 22 দিয়ে গুণ করো, 6 × 2 = 12, 2 থেকে 1, 6 × 12 = 132, তাকে আবার 21 দিয়ে গুণ করো, 2, 3, 1 × 2 = 4, 3 × 6, 2, 2, 7, 7, 2, 2, 7, 7, 2 বর্গ ডেসিমি। এইখানে কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে খেলাটাকে খেলতে হবে। সেটা হচ্ছে খরচ দেওয়া আছে আমাদের বর্গ মিটারে, বার হচ্ছে এখানে বর্গ ডেসিমিটার। তাহলে এই বর্গ ডেসিমিটারটাকে যদি মিটার করি, দেখো কিমি, হেমি, ডেকামি, মি ডেসিমি, মি ডেসিমি। মিটার থেকে ডেসিমিটারে 1 ঘর, কিন্তু বর্গমিটারে কী হবে? তাহলে বর্গমিটার থেকে বর্গ ডেসিমি থেকে যদি বর্গমিটারে যাই, আমি ডেসিমিটার থেকে মিটারে এলে 10 দিয়ে ভাগ করতাম। বর্গ কথাটা আছে বলে 10-এর বর্গ কত? 100। তাই 100 দিয়ে ভাগ করলে হবে 0.2 ঘর বাম দিকে আসবে, তাহলে হবে 27.72 বর্গ মিটার। খুব সাবধান, ডেসিমিটার থেকে মিটারে এলে 10 দিয়ে ভাগ, কিন্তু বর্গ ডেসিমিটার থেকে বর্গমিটারে এলে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, 27.72 বর্গ মিটার। ব্যাস। এবারে অতএব মোট খরচ, 1 বর্গমিটারে খরচ দেওয়া আছে বই, দেখো 35 টাকা দেওয়া নাই, প্রতি বর্গমিটারের খরচ 35 টাকা। তাহলে খরচ কত হবে? 35 × 27.72 টাকা। এই গুণটা তোমরা নিজে নিজে করে নেবে। ঠিক আছে, 35কে 27.72 টাকা দিয়ে গুণ করলে তোমরা দেখবে 970.20 টাকা। এটাই হবে এর আনসার। 35কে 27.72 দিয়ে গুণ করবে, গুণ করলে গুণফল হবে 970.20 টাকা। অর্থাৎ আমরা উত্তর যেটা লিখব সেটা হচ্ছে যে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে মোট এত টাকা খরচ পড়বে। ঠিক আছে, বেশ, দেখে নাও। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 12। 12 দাগের অঙ্ক এবারে আমরা করতে চলেছি। 3 বার কেন 12 বললাম জানো? কেন বললাম আমি 3 বার 12? এত করে 12 বলছি এই কারণেই, গোলকের চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক তুমি স্টার দিয়ে রেখে দাও এই 12 অঙ্কটা। এবং যদি আমি বলি তুলনামূলক সবচেয়ে কঠিন অঙ্ক কিন্তু এই 12 অঙ্কটি। সুতরাং 12 অঙ্কটি করার আগে, ওই জন্যই আমি 3 বার 12 বললাম, এবং 12 অঙ্কটি করার আগে আমি 1, 2, 3টে স্টারও দিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট শুরু করা যাক 12 অঙ্ক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অঙ্কটি আগে বুঝে নাও, তারপরে অঙ্কটি করছি আমি। মনে করো একটি পূর্ণ গোলক রয়েছে, এবারে তার উপর থেকে সুন্দরভাবে উপরিতলটা একটু চেঁচে নেওয়া, যাকে বলে না, উপরটাকে চেঁচে নেওয়া। সে চেঁচে নেওয়ার পরে ভেতরটাও কিন্তু সেই গোলক থাকবে। তাহলে এই যে প্রথমে ছিল এটা পুরনো গোলক, মানে আগের গোলক, পূর্বের গোলক। চেঁচে নেওয়ার পরে যেটুকু থাকলো সেটা হচ্ছে তোমার অবশিষ্ট গোলক। আর উপরে যেটুকু চেঁচে নিলাম, কেটে নিলাম, সেইটুকু হচ্ছে তোমার কি বলছে এখানে ভাষাটা, কেটে নেওয়া অংশ। উপরের টুকু হচ্ছে কেটে নেওয়া অংশ, ভেতরেরটা হচ্ছে অবশিষ্ট গোলক, আর আগের যেটা টোটাল গোলক ছিল সেটা হচ্ছে পূর্বের গোলক বা পূর্ণ গোলক বা পুরনো গোলক, যাই না বলো না কেন তুমি। ঠিক আছে, তো এখানে অঙ্কটা আগে বুঝে নিলে এবারে একটু দেখো যে আমি ধরে নিলাম যে ধরি পূর্বের গোলকের, মানে প্রথমে যেটি ছিল
পূর্বের গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক। ঠিক আছে, এবারে কেটে নেওয়ার পরে অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ স্মল আর। তাহলে পূর্বের গোলকের কি হবে? পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই বড় হাতের আর স্কোয়ার। অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। এটা বর্গ একক, এটাও বর্গ একক। এখানে একটা অঙ্কে ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে বর্তমান গোলকটার ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল পূর্বের গোলকের অর্ধেক হবে। তাহলে প্রশ্নানুসারে বা শর্তে, তুমি যাই বলো না কেন, শর্তে কি হলো? পূর্বের যে ক্ষেত্রফল তার অর্ধেক, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার, পূর্বের বক্রতলের অর্ধেক সমান বর্তমান বক্রতলের ক্ষেত্রফল। বোঝা গেল? পূর্বের যেটা বক্রতলের ক্ষেত্রফল ছিল তার অর্ধেক, সেটাই হবে বর্তমানের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই কেটে দিই, তারপরে এখানে 2 হবে, এটা দিয়ে কাটলে আবার 2 হবে। তাহলে আর স্কোয়ার সমান 2r স্কোয়ার। অতএব আর সমান পেলাম √2r। এই যে রিলেশনটা, এই আর সমান √2r, এটা কাজে লাগবে আমাদের। ঠিক আছে, এবারে দেখো কেটে নেওয়া। আচ্ছা, এখানে পুরনো বলবো না, আমরা কি বলেছি? পূর্বের। তাহলে পূর্বের গোলকের আয়তনটা কত হবে? পূর্বের গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পূর্বের গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। আর এটার আরের জায়গায় আমরা যদি আর এর মান বসাই, 4/3 পাই আর এর জায়গায় বসালাম 2r তার কিউব। তাহলে কত পাবো? 4/3 পাই, √2 এর বর্গ হচ্ছে √2 × √2 তার মানে কত? 2√2। তাহলে এটা হবে 2√2 আর কিউব। তাহলে 2√2কে সামনে নিয়ে এসো আর 4/3 পাই আর কিউবকে দূরে সরিয়ে দাও। এইটা হবে পূর্বের গোলকের আয়তন। অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হবে 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে এইটা হচ্ছে পূর্বের গোলকের আয়তন, এটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন। একটুখানি এখানে দেখে নাও, এটা ছিল পূর্বের গোলক, এটা হচ্ছে অবশিষ্ট গোলক। তাহলে এই বড়টার থেকে যদি ছোটটা বাদ দিই আমি, তাহলেই দেখো কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে গেলাম। তাহলে আমরা এবারে এটা দেখে নাও ভালো করে, আমি মুছে দেব। মুছে দিয়ে আমরা এবারে লিখব কেটে নেওয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশের আয়তন কি হবে? কেটে নেওয়া অংশের আয়তন সমান পূর্বের আয়তন আছে 2√2 × 4/3 পাই আর কিউব মাইনাস অবশিষ্ট গোলক আছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে দেখো, আমি যদি 4/3 পাই আর কিউব কমন নিই, 4/3 পাই আর কিউব যদি আমি কমন নিই, পড়ে থাকবে 2√2 - 1। এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন। কি চেয়েছে আনসারে? দেখো 12 অঙ্কে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। নতুন গোলক মানে যেটাকে আমরা অবশিষ্ট গোলক বলছি, তাই তো? তাহলে কেটে নেওয়া অংশ, আয়তনের দিক দিয়েই বলবো আমরা, কেটে নেওয়া অংশ
ইজ টু নতুন গোলক, উভয়েরই আয়তন, নতুন গোলকের আয়তন, কেটে নেওয়া অংশ আর নতুন গোলক, এই দুটো যদি অনুপাত করি, এখানেও আয়তন লেখা উচিত ছিল, কেটে নেওয়া অংশের আয়তন ইজ টু নতুন গোলকের আয়তন, কী হবে? কেটে নেওয়া অংশের আয়তন পেলাম 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 - 1 ইজ টু নতুন গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, আর কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকবে 2√2 - 1 ইজ টু 1 অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। খুব মন দিয়ে অঙ্কটিকে বুঝে নিয়ে দেখে নাও একবার। অঙ্কটি কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আসার মতো অঙ্ক। এবারে গোলকের যে বড় অঙ্কগুলো রয়েছে আমাদের, শেষ অঙ্ক, অঙ্ক নাম্বার 14, 14 অঙ্ক। মুছে দিলাম 12 অঙ্কটি, তৈরি করে রেখো, পরীক্ষা এলে আমি আশা করি পারবে তোমরা। তো চলো 14 অঙ্ক কি বলেছে দেখো। 14 অঙ্কে বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? অঙ্কটি এক লাইনে করা যায়। অঙ্কটিকে এক লাইনে যদি করি আমরা, তাহলে দেখো 14 অঙ্ক, গুলির সংখ্যা ডাইরেক্ট লেখো, গুলির সংখ্যা, বড় যে গোলকটা তার আয়তন কত হবে? 4/3 পাই 8 কিউব বাই ছোট ছোট যে গুলি তাদের প্রত্যেকটির আয়তন কত হবে? 4/3 পাই 1 কিউব। কারণ বড় গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে 8, ছোট গোলকটির প্রত্যেকটির ব্যাসার্ধ দেওয়া আছে 1, তাই আমরা ডাইরেক্ট আয়তন বার করে ভাগ করি। আমরা দেখো ওখানে 8 অঙ্কটি করেছিলাম না, সেম নিয়মে 8 অঙ্কটির মতোই আমরা এখানে এক লাইনে করে দিলাম, এত টি, ব্যাস। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, 8 কিউব মানে কত? 512, 1 কিউব মানে 1, টি সমান 512 টি। তাহলে নির্ণয় গুলির সংখ্যা 512 টি। এটাই হচ্ছে আমাদের আনসার। খুব সহজ, ছোট্ট এবং সহজ একখানি অঙ্ক দিয়ে আমরা গোলকের যে বড় অঙ্কগুলো রয়েছে সেগুলো শেষ করলাম। ঠিক আছে, পরীক্ষায় চিন্তা করবে না, এখান থেকে যদি কপাল ভালো থাকে তবেই অঙ্ক পাবে। কারণ গোলক থেকে চট করে তোমার মাধ্যমিকে গোলক থেকে দিতে চায় না ওরা, কিন্তু কখনো কখনো কি বলতো, গোলকটাকে অনেকে অ্যাভয়েড করে, যেখানে ছোট ছোট অঙ্ক বলে দেবে না হয়তো, আর ঠিক তখনই দেখবে অঙ্ক দিয়ে দিয়েছে। সুতরাং যেহেতু আমাদের অধ্যায় একটি আছে গোলকের, তাই অঙ্ক তো আমাদেরকে করে রেডি রাখতেই হবে, তাই না? তো চলো, আর গোলকের এই যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু একদম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি গোলকের শর্টগুলো কেমন করে করা যায়। আমরা এরপরে শুরু করে দেবো শর্ট কোয়েশ্চেন্স। প্রথমেই 15 দাগের অঙ্ক, 15 দাগের এর 1, 15 দাগের এর 1 কি বলেছে? ঝটঝট করে টুকবে, প্রচুর অঙ্ক। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এখানে আয়তনটা কি হবে? আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর কিউব। আর মানে এখানে দেওয়া আছে দেখো 2r, তাই না? এখানে 2rটা কি দেওয়া আছে? দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে আর জায়গায় 2r হলো, তাহলে 4/3 পাই ইন্টু 8 8 আর কিউব, 2 ঘন করলে 8 আর কিউব। এখানে তাহলে 4 আসছে 32, 32/3 পাই আর কিউব। কীভাবে আনসারটা আছে আগে দেখে নিই। ঠিক আছে, আনসার পেয়ে গেছি আমরা, আনসার এ 32/3 পাই আর কিউব। তাহলে আমাদের উত্তর কত হলো? এখানে আমরা লিখব আনসার ইজ এ। এভাবে তোমরা উত্তরটা কিন্তু লিখবে। অঙ্ক নাম্বার 2, 2 দাগের অঙ্কে কী বলেছে দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তুমি স্টার দিয়ে রাখো, মুছে দিয়ে ফ্রেশ করে করি। 15 দাগের অঙ্ক,
এখানে দেখো 15/2 কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? মনে করো প্রথম 1:8, তাহলে প্রথমটার আয়তন ছোট, দ্বিতীয়টার আয়তন বড়, তাহলে পরিমিতি তো আমরা যতটা পারবো শর্টকাট নিয়মে করব। তো মনে করো প্রথমটার আয়তন 4/3 পাই r³ ছোট হাতের আর দিলাম, দ্বিতীয়টার আয়তন 4/3 পাই বড় হাতের আর দিলাম। প্রথমটা ছোট বলে ছোট হাতের আর, দ্বিতীয়টা বড় বলে ওর ব্যাসার্ধকে বড় হাতের আর ধরে নিলাম। তাহলে আয়তনের অনুপাত পেয়ে গেলাম। সেটা বইয়ে দেওয়া আছে কত? 1:8 মানে 1/8। 4×3 কাটো, এটা কাটো, তাহলে r/r-কে কিউব করো, এখানে 1/2-কে কিউব করো, তাহলে r/r মানে কত পেলাম? 1/2। এবারে চেয়েছে কি ওরা? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² বাই দ্বিতীয়টির 4πr²। তাহলে 4 কেটে গেল, পাই কেটে গেল, এখানে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, r/r এর স্কোয়ার। মান বসিয়ে দাও, 1/2 তার স্কোয়ার মানে কত? 1/4। তাহলে অনুপাতটা কত পেলাম? অনুপাত পেলাম আমরা 1:4। 1:4। দেখো কোনটা আনসার দেওয়া আছে। আমাদের 2-এর দাগের অঙ্কের উত্তর হয়ে গেল আনসার বি। তোমরা টিক মারো, আনসার হয়ে গেল বি, 1:4। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। নেক্সট 15/3 কি রয়েছে? 15/3-এ চলো দেখে নেওয়া যাক। 15/3-এর দাগের অঙ্কে রয়েছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? নিরেট অর্ধগোলক, তাহলে বুঝতে পেরেছো নিরেট হলে 15/3। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি? নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr²। ডাইরেক্ট শর্ট কোশ্চেন, তাও আবার এমসিকিউ, ওই জন্য কোনো ভাষা কোনো কথা খরচ না করে ডাইরেক্ট 3πr² লিখে দিলাম। এখানে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 3π × 7-এর স্কোয়ার, তাহলে কত হবে? 3×7 = 21, আর 21-কে 7 দিয়ে গুণ করলে 7, 7 × 14, 147 পাই। ব্যাস, 147 পাই তোমার আনসার হবে 3-এর সি, 147 পাই। এক্ষেত্রে পায়ের মান কিন্তু ওরা বসায়নি, তাহলে দ্য আনসার ইজ আনসার সি। টিক মারো, সি এর 147 পাই। অঙ্ক নাম্বার 4। 15/4 দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, 16:9। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? একদম আমরা ঠিক 2-এর যেমন অঙ্কটা করেছি না, তার বিপরীত অঙ্ক। এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে এবং এক্ষেত্রে কিন্তু প্রথমটি বড় আর দ্বিতীয়টি ছোট। তাহলে আমি ধরে নিলাম বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দেখো প্রথমটির বক্রতল কি বললাম? প্রথমটা বড়, তাহলে 4πr², দ্বিতীয়টা ছোট 4πr²। এটা দেওয়া আছে কত বইয়ে? বক্রতলের অনুপাত 16:9, 16/9। 4 কেটে দাও, তাহলে এখানে r/r এর স্কোয়ার সমান, এখানে লিখতে পারি 4/3 স্কোয়ার। তাহলে r/r সমান কত দাঁড়ালো? 4/3। এবার বের করবো আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কত হবে? প্রথমটা বড়, তার আয়তন 4/3 পাই r³ বাই দ্বিতীয়টা ছোট, তার আয়তন 4/3 পাই r³ 4×3 কাটো, পাই কাটো, r³ বাই r³ মানে r/r তার হোল কিউব। এই r/r এর মান কত বেরোলো? 4/3। তাহলে 4/3 তার কিউব। 4×4 = 16, 4×16 = 64, 3×3 = 9, 3×9 = 27। তাহলে অনুপাত, আয়তনের অনুপাতটা আমাদের কত হলো? 16:27। বইয়ে দেখো 16:27 কোনটা দেওয়া আছে? দ্য আনসার ইজ
কত? এ 64:27, আনসার এ। নেক্সট আমাদের অঙ্ক নাম্বার 15 ভি, 5এরটা, 15 দাগের ভি এর অঙ্ক। চলো দেখে নেওয়া যাক। কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² সমান কার সঙ্গে সমান? 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান। আয়তনকে 3 দিয়ে গুণ করো, আয়তনের সূত্র আবার কি? 4/3πr³। তাহলে কি বলেছে? গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আর এর মান চেয়েছে, তাই তো? তো এখানে দেখো 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, পাই কেটে গেল, r² যদি কাটি আমি r³ দিয়ে r, তাহলে r সমান বেরিয়ে গেল 1 একক। এন্ড দ্য আনসার ইজ এ। ভি এর উত্তর এ, 1 একক। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটি স্লো মোশনে পড়তে হবে, যে তার নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা তার আয়তনের 3 গুণের সঙ্গে সমান, সাংখ্যমানের সঙ্গে সমান। সাংখ্যমান কেন বলে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সাংখ্যমানের সঙ্গে সমান। এই যে এখানে ভাষাটা একটু বলে দিই আমি। এখানে বলেছে তোমার দেখো সাংখ্যমানের সঙ্গে সমান। এটা জানো ব্যাপারটা কি? একটু জেনে নাও, পরবর্তীকালে তোমাদেরকে আবার ছোটো ভাই বোনেদের শেখাতে হবে। সাংখ্যমান সমান এই কারণেই বলেছে যে ক্ষেত্রফলের একক তো কি? সেমি স্কোয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার, কিন্তু আয়তনের একক ঘন সেন্টিমিটার। তাহলে দুটোর সাংখ্যমান মানে সংখ্যা দুটো তোমার ক্ষেত্রফলের সঙ্গে আয়তন সমান হতে পারে, সংখ্যার দিক দিয়ে সমান হতে পারে, কিন্তু এককের দিক দিয়ে কখনোই সমান হবে না। কারণ তোমার ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার আর আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ওই জন্যই সাংখ্যমান কথাটা ওরা ব্যবহার করে। মাঝে মাঝেই সাংখ্যমান কথাটা দেখতে পাবে কিন্তু। তাহলে আজকের পর থেকে আমরা বুঝে যাব যে কেন সাংখ্যমান কথাটি ব্যবহার করা হয়। নেক্সট এবার রয়েছে বিয়ের নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা। আমি একবার পড়ে নিয়ে বলে দিই, লিখে নাও। বিয়ের 1 কি বলেছে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখো একবার, আগে দেখে নাও, তারপরে ডিসিশন নেবে যে এটা সত্য হবে না মিথ্যা হবে। আগে দেখে নাও। এখানে দেখো ওরা বলেছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। বিয়ের 1, তাই তো? দেখো, গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তার আয়তন কত হবে? 4/3πr³। এটা যখন ব্যাসার্ধ তখন তার আয়তন। এবার ব্যাসার্ধটা দ্বিগুণ করবা, যখন ব্যাসার্ধ দ্বিগুণ হবে তখন আয়তন কত হবে? 4/3π, ব্যাসার্ধ দ্বিগুণ মানে আরেক জায়গায় 2r লিখলাম, তাহলে এটা কত হবে? 4/3π, 2 মানে 8। তাহলে এই 8টা যদি আমি সামনে দিই, 8টাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে পড়ে থাকছে 4/3πr³। এবার দেখো তো, এই অংশটুকু আর প্রথম গোলকের আয়তনটুকু সমান। তাহলে আগের গোলকের আয়তন আর এখনকার গোলকের আয়তন কগুণ হলো? 8 গুণ। কেন হলো? ব্যাসার্ধকে দ্বিগুণ করার জন্য। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন 8 গুণ হয়। কিন্তু এখানে কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে এটা ভুল, মিথ্যা। তাহলে প্রথম উত্তর বিয়ের 1 দাগের উত্তর ফলস, মিথ্যা। 1 দাগের এটা মিথ্যা। নাম্বার 2, 2 কি বলেছে দেখো। একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অর্ধগোলকের বক্রতল মানে তোমরা জানো, যদি অর্ধগোলক ফাঁপা হয় সেক্ষেত্রে বক্রতলের অনুপাত কত হবে? প্রথমটির ক্ষেত্রফল হবে 2πr² বাই দ্বিতীয়টির ক্ষেত্রফল হবে 2π, আমি বড় হাতের r² ধরে নিলাম। ঠিক আছে, কোনটা বড় একবার দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে,
উপরেরটা ছোট, নিচেরটা বড়। এটা সমান দেওয়া আছে কত? 4/9, তাই তো? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4/9। 2 কেটে দাও, পাই কেটে দাও, তাহলে r/r এর স্কোয়ার করে দিলাম 2/3 স্কোয়ার। অতএব r/r সমান আমরা পেলাম 2/3। এবার কি বলেছে দেখো, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাই হলো, এখানে r/r কত হলো? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে এটা কি হলো? ট্রু, সত্য। ঠিক আছে, ওখানে মিথ্যা লিখেছি, তাহলে এখানে লিখব সত্য। ওকে, নেক্সট চলো শূন্যস্থানগুলো ঝটঝট করে লিখে নাও। শূন্যস্থানে বোঝানোর কিছু নাই, জাস্ট উত্তর লিখে নাও। সি এর শূন্যস্থান পূরণ করি। নাম্বার 1, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। তোমাদের গোলক শুরু করার পূর্বেই বলেছিলাম গোলকের একটি মাত্র তল এবং সেটি বক্রতল বলেছিলাম। তাহলে এমন একটি ঘনবস্তুর নাম বলতে বলছে যার একটি তল, উত্তর শূন্যস্থানে হবে গোলক। তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। নাম্বার 2, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি, কারণ অর্ধগোলক একটু বুঝে নাও। অর্ধগোলকটি আমি চিত্র একবার আঁকিয়েছিলাম। এই যে এটি অর্ধগোলক, এটি যদি অর্ধগোলক হয় তাহলে এটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল, এইটা। তাহলে একটা অর্ধগোলকের দুটো তল, একটা বক্রতল একটা সমতল। তো ওরা বলেছে বক্রতলের সংখ্যা অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি হবে। নেক্সট 3 দাগের, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2r হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? নিরেট অর্ধগোলক যদি হয় তাহলে তার সমগ্র তল কী হবে? নিরেট অর্ধগোলকের সমগ্র তলটা হবে সমগ্র তল সমান নিরেট অর্ধগোলকের 4πr²। তাহলে 4πr² যদি হয়, 4 ইন্টু কত আছে? πr² দেওয়া আছে, তাহলে পায়ের মান বসানোর দরকার নাই। 4πr² মানে কত? এখানে দেখো দেওয়া আছে 2r, আর মানে 2r। তাহলে কত হলো? 4 ইন্টু পাই ইন্টু 4r², 4 4 16। সরি, এখানে দেখো একটি নিরেট অর্ধগোলক বলেছি, অর্ধগোলকের কিন্তু 4 হবে না, 3 হবে। সরি, অর্ধগোলক বলেছে তাই 3πr² হবে। হ্যাঁ, নিরেট অর্ধগোলকের 3πr², তাহলে এটা 3 হবে। 3 হলে কত হবে? 3 4 12πr²। তাহলে শূন্যস্থানে কি বসবে দেখতে পাচ্ছ? 12। শূন্যস্থানে বসিয়ে নাও 12। তাহলে 3টে শূন্যস্থান আরেকবার ঝটঝট করে বলি। প্রথম শূন্যস্থানে বসবে গোলক, দ্বিতীয় শূন্যস্থানে 1টি, তৃতীয় শূন্যস্থানে বসবে 12, πr² এর আগে 12। ওকে, চলো বাকি রইল 16 দাগের অঙ্ক। আজকে গোলককে কিন্তু আমরা ছাড়ব না। একটি বিরাট অধ্যায় মাধ্যমিক গণিতের, গোলক অধ্যায় নাম্বার 12। সেই গোলকের অঙ্ক কিন্তু আমরা আজকে শেষ করেই ছাড়ব। চলো আমরা এবারে শুরু করব 16 দাগের অঙ্ক। 16 1 কি বলেছে? 16 1 অঙ্ক। 16 1 অঙ্ক আমি পড়ছি, দেখো এখানে বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। একটি নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে আমরা 16 1 দেখো নিরেট অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের আয়তন সমান সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এই দুটোর কিন্তু সেই সাংখ্যমান যেটা বলছিলাম সেটা সমান। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন 2/3πr³। সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের কত হবে? 3πr²। ঠিক আছে, এখান থেকে আমাদের বার করতে হবে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। চলো
পাই পাই কেটে দাও, আর স্কোয়ারকে আর কিউব দিয়ে কাটলে আর কাটছে না, তাহলে 2r 3 3 9, তাহলে আর সমান 9/2, দ্যাট ইজ 4.5। আর মানে ব্যাসার্ধ, ওরা চেয়েছে ব্যাসার্ধের অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, উত্তর হয়ে যাবে 4.5। এককটি হবে কি, একক নেই, 4.5 একক, সংখ্যমান বলেছে না, তাই একক কথাটা লিখবো আমরা, ঠিক আছে। চলো 16-র 2-এর দাগের অঙ্ক কি বলেছে। 16-র 2, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। আরেকবার দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে, সমান, তাই তো। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার। তাহলে ওরা বলেছে যে তোমার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো চলো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো 4πr², আর একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙের বক্রতল মনে আছে তো, একটা চোঙের বক্রতল মানে কিন্তু 2πrh, ঠিক আছে। তাহলে আমরা লিখব শর্তে গোলকের কি বলেছে এটা, গোলকের বক্রতল। তাহলে শর্তে গোলকের বক্রতল সমান সমান কি দেওয়া আছে গো, লম্ববৃত্তাকার চোঙের বক্রতল, তো এখানে দেখো গোলকের বক্রতল তুমি জানো, গোলকের বক্রতল হচ্ছে 4πr², আর চোঙের বক্রতল হবে 2πrh। এই RH না লিখে আমরা লিখব R1 H1, ঠিক আছে, কারণ দুটো এখানে গোলকের ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ তার সমান নয়, তার জন্য এমনটা লিখব। পাই কেটে দাও, এটাকে একটু ছোট করে নাও 2 দিয়ে, তাহলে 2r² সমান R1 H1। চোঙের দেওয়া আছে এখানে, চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য 12। চোঙটির ব্যাসার্ধ তাহলে কত হবে, 12 অর্ধেক 6। R1 মানে চোঙের ব্যাসার্ধ 6 আর উচ্চতা কিন্তু 12। এখানে লিখব R1 সমান চোঙের ব্যাসার্ধ সমান কত, 12/2 মানে 6। এটা কিন্তু আমরা লিখে দেবো, R1 সমান চোঙের ব্যাসার্ধ সমান 6। আর H1 সমান উচ্চতা, সমান কত দেওয়া আছে, 12। এটা উল্লেখ করে দেবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। তো যাই হোক, এখানে তাহলে r² মান কত হবে, 6 × 12/2 মানে 6 6 36। অতএব আর এর মান তাহলে কত হবে, আর এর মান 6। কি চেয়েছে দেখো, ওরা চেয়েছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসার্ধ মানে আরই চেয়েছে, তাহলে লিখে দাও। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। দ্য আনসার ইজ 6। এটাই আমাদের আনসার, দেখে নাও। এবারে মুছে দেওয়ার পালা। 16-র দাগের 2টো অঙ্ক হয়ে গেল। এবারে আমরা করে ফেলব 3-এর অঙ্ক। কি বলেছে সেই 3-এর অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। কি দিয়েছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতল। তাহলে আমরা ডাইরেক্ট লিখব, একদম শর্ট কোশ্চেন যেহেতু। নিরেট অর্ধগোলক কী হবে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr² সমান, তার সঙ্গে কি সমান, এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, নিরেট গোলক 4πr²। ঠিক, এইখানে কিন্তু দুবার r² দিতে পাবো না, যেহেতু দুটোর ব্যাসার্ধ আলাদা আলাদা। তাহলে ওরা চেয়েছে কি, ওরা চেয়েছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তার মানে অ্যাকচুয়ালি চেয়েছে ওরা r/r1, এইটা সমান কত। চলো দেখে নিই, পাই কেটে দাও। তাহলে এখানে দেখো
আর স্কোয়ার, তার তলে r1 স্কোয়ারকে নিয়ে এলাম, তাহলে এখানে পড়ে থাকলো 4/3, তাহলে r/r1 তার হোল স্কোয়ার সমান এখানে লিখতে পারি 2/√3 তার হোল স্কোয়ার। অতএব r/r1 সমান 2/√3, অতএব r/r1 সমান 2/√3। দেখো r মানে হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, r1 মানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটা অর্ধগোলক এটা গোলক, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3। দেখে নাও, শর্ট কোশ্চেন যত সংক্ষেপে তুমি করতে পারবে ততই মঙ্গল। চলো এবারে আইভি, অঙ্ক নম্বর আইভি, আমরা একদম শেষের দিকে। 16 দাগের আইভি কি বলেছে, একটা গ্যারান্টি কিন্তু আমি দিতেই পারি, সেটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় গোলকের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ এই 15 দাগ এবং 16 দাগের যে অঙ্কগুলো রয়েছে 15 এবং 16, এর মধ্যে একটা অঙ্ক কিন্তু মাস্ট থাকবেই থাকবে, এবং সেটা বই থেকেই থাকবে। তো আইভি এর অঙ্ক কি বলছে 16 আইভি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, এস এস সমান নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², তাই তো? হলো। আর কি দেওয়া আছে, আয়তন সমান ভি, তাহলে ভি যদি আয়তন হয় তাহলে ভি এর সূত্র কী হবে, 4/3πr³। ওরা বলেছে s³/v² এর মান কত, ঠিক আছে? অতএব s³/v², তাহলে 4πr² এর কিউব বাই v² মানে 4/3πr³ তার স্কোয়ার, এর মান কত চলো দেখা যাক। 4 4 16, 4 16 64, 64 π³ r⁶ বাই উপরে হবে 4 4 16 π² r⁶, তলায় 3 3 9, তাহলে π² π³ দিয়ে কাটলে একটা পাই হয়, r⁶ কেটে গেল, তাহলে এখানে থাকছে 64 π গণিত 16 9টা উল্টে গেলে 9 এর 16, 16 দিয়ে 64কে কাটলে 4 4 9 36 পাই, দ্যাট ইজ দ্য আনসার। দেখে নাও 16 আইভি, 16 আইভি দেখে নাও, খুব সহজ অঙ্ক। এবারে আজকের লাস্ট অঙ্ক, শেষ গোলকের শেষ প্রশ্ন 16 ভি কি আছে দেখি একবার। সবই যখন হলো তখন এটাই বা বাদ দিই কেন, এটাকেও করে ফেলবো আমরা, শেষ করে দেবো বলেছি গোলক, শেষ। চলো লাস্ট অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পায়, ধরি 5-এর তো, হ্যাঁ 5, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর, অতএব বক্রতল কত হবে, 4πr², তাই তো? এখন আর এর 50% সমান আর গণিত 50/%-এর জন্য তলায় 100, তার মানে কত, r/2, আগে ছিল আর, এখন বৃদ্ধি পেল r/2, অতএব বর্তমানে ব্যাসার্ধ, বর্তমানে ব্যাসার্ধ কত হবে, আর ছিল r/2 যোগ হলো, তাহলে বৃদ্ধি পেল, তাহলে কত হবে 3r/2, 3r/2 যদি ব্যাসার্ধ হয়, অতএব বর্তমানে বক্রতল, বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল সূত্র তোমরা জানো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², তাহলে 4πr² মানে 3r/2 তার স্কোয়ার, তার মানে 4π 3 3 9 9r² বাই 2 2 4,
4 4 কেটে গেলে কথা হবে 9 পাই আর স্কোয়ার, এটা হবে বর্তমানের ক্ষেত্রফল। প্রথমের ক্ষেত্রফল বক্রতলের কত ছিল? 4 পাই আর স্কোয়ার, এখন কত হলো? 9 পাই আর স্কোয়ার। অতএব বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার সমান 5 পাই আর স্কোয়ার। বর্গ এককগুলো আমি লিখছি না, ঠিক আছে, লিখে দিও। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি যদি 5 পাই আর স্কোয়ার হয়, তাহলে অতএব 4 পাই আর স্কোয়ারে বৃদ্ধি 5 পাই আর স্কোয়ার বর্গ একক, তাই তো? তাহলে একে বৃদ্ধি কত হবে? 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার বর্গ একক। শতকরা বৃদ্ধি মানে 100, 100তে বৃদ্ধি কত হবে? 5 পাই আর স্কোয়ার ইন্টু 100 বাই 4 পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। 4 দিয়ে যদি 100কে কাটি, 4 পঁচিশ 100, 5 পঁচিশ 125। তাহলে আমরা লিখব অতএব শতকরা 125% বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের, আগে দেখে নাও, এই হচ্ছে আমাদের গোলকের শেষ অঙ্ক। টুকে নাও, মুছে দেবো আমি। ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমাদের ধৈর্যের জন্য, এতক্ষণ ধরে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে সহ্য করার জন্য, আর সবচেয়ে বড় কথা এতক্ষণ ধরে অঙ্ক বিষয়টি নিয়ে নাড়াচাড়া করার জন্য। তো যাই হোক, সবই আমাদের করতে হবে, আমাদের রেজাল্টের জন্য করতে হবে। অঙ্কের পেছনে তোমাদের আগে বলেছি, বেশ কিছু সময় অঙ্কের জন্য তোমাদের বার করতেই হবে সারাদিনে, কারণ অঙ্ক প্র্যাকটিস ছাড়া কখনোই অঙ্কে ভালো রেজাল্ট করা যাবে না। তো যাই হোক, আমরা আজকে আমাদের অধ্যায় নাম্বার 12 গোলকের যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ করে দিলাম। তোমরা বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করার পরেও যদি কোনো অঙ্কের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি সমাধান করে দেবো, ঠিক আছে? আর নেক্সট আবারও খুব শীঘ্রই আমি গণিত ক্লাস নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সেই সঙ্গে পড়াশোনার মধ্যে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।